একটা নাম কিভাবে ধীরে ধীরে একটা ব্র্যান্ডে পরিণত হয়, একটা স্বপ্ন চর্চা এবং অভিজ্ঞতার মধ্য দিয়ে ক্যারিয়ারের রূপ নেয়, আর একটা সাবজেক্ট জীবন বদলে দিতে পারে। আমরা কথা বলছি দ্য ব্র্যান্ড মেকার নিয়ে, আর আমার আজকের অতিথি সৈয়দ আহসানুর করিম অন্তর, হেড অফ ডিজিটাল মার্কেটিং, ইবিএল বা ইস্টার্ন ব্যাংক। কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, থ্যাংক ইউ। আপনি কেমন আছেন? আমি ভালো আছি, কিন্তু আমরা আজকে আপনার গল্প শুনতে চাই, বিশেষ করে যে ব্র্যান্ড মেকার আমরা নিয়ে আসি এই আয়োজনে। আপনি একটা ব্র্যান্ডের সাথে আছেন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছেন দীর্ঘ সময় ধরে, বলতে গেলে ক্যারিয়ারের শুরু থেকেই। সেই শুরুর গল্পে যেতে চাই, কিন্তু তার আগে যদি একটা ছোট্ট প্রশ্ন করে আসি, যে একজন মানুষ নিজেকে কিভাবে আসলে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে পারে? আম, একটা মানুষ যদি নিজেকে ব্র্যান্ড হিসেবে গড়ে তুলতে চায়, প্রথমে বুঝতে হবে আসলে ব্র্যান্ডটা কি। ব্র্যান্ড আসলে সেটাই যেটা আপনার নাম অথবা আপনার কথা শুনলে মানুষ যেটা মনে করে। সো প্রথমে যদি কেউ ব্র্যান্ড হিসাবে এস্টাবলিশ হতে চায়, তার প্রথমে আইডেন্টিফাই করতে হবে সে কি সকল বিষয়ে পারদর্শী হবে নাকি একটি বিষয়ে পারদর্শী হবে। তারপরে তিনটা ক্ষেত্রে তার কনসিস্টেন্ট হতে হবে। একটা হচ্ছে তার কর্ম, একটা হচ্ছে তার প্রতিশ্রুতিবদ্ধতা, এবং আরেকটা হচ্ছে কমিউনিকেশন। এবং সে কিভাবে একটা সমস্যার সমাধান করতে পারে, কিভাবে তার প্রতিশ্রুতি রক্ষা করে, এবং চাপের মধ্যে কিভাবে মাথা ঠান্ডা রেখে ডেলিভারি দিতে পারে, এগুলোই কিন্তু একটা মানুষের উপরে বিশ্বাস তৈরি করে। সোশ্যাল মিডিয়া ডেফিনেটলি হেল্প করে, কিন্তু আলটিমেটলি ব্র্যান্ড কিন্তু অফলাইনেই তৈরি হয়। আচ্ছা, মানে একদম ব্যক্তিক জায়গা থেকে তৈরি হয়। আপনি ধরে নেন যে ক্যারিয়ারের একদম শুরুতে আছেন, সেই 10-12 বছর আগের কথা যদি চিন্তা করেন, সেখানে আপনি যদি আপনাকে ব্র্যান্ড হিসেবে শুরু করতেন ওই সময়ে, এই অভিজ্ঞতার পরে কিভাবে শুরু করতেন? কোন ভুলগুলো বাদ দিতেন নিজের? আমি ভুলগুলো ডেফিনেটলি অনেক বাদ দিতাম, বাট শুরু থেকে যদি আমি শুরু করতাম, আমি ডেফিনেটলি এমন একটা ব্র্যান্ড হতে চেতাম। আমার স্ট্র্যাটেজিটা টার্গেট থাকতো এমন একটা ব্র্যান্ড হওয়া যে মানুষটাকে মানুষ বিশ্বাস করতে পারে। মানুষ যেন চিন্তা করে যে সেই মানুষটা যদি এই কথাটা বলে থাকে তাহলে ঠিকই হবে, ওনাকে বিশ্বাস করা যায়। আমার কাছে সবচেয়ে বড় এবং সবচেয়ে ইম্পর্ট্যান্ট ব্র্যান্ড ইকুইটি হচ্ছে ট্রাস্ট। সো আমি 10 বছর আগে যদি শুরু করতাম, ডেফিনেটলি ট্রাস্ট এবং মানুষের বিশ্বাসযোগ্যতাটা মাথায় রেখেই শুরু করতাম। এবং আমি হয়তো নিজেকে আরও বেশি স্কিলফুল করতাম। আমি যতটা স্কিলফুল এখন আছি তার চেয়ে আরও বেশি স্কিলফুল করতাম। সেক্ষেত্রে আপনার মনে হয় যে যারা এখন পড়াশুনো করছে, বিশেষ করে ব্র্যান্ড বা ব্র্যান্ডিং জগতে যারা আসবে, মার্কেটিং বা এই জাতীয় পড়াশুনো যারা করছে, তাদের আসলে স্টুডেন্ট লাইফ থেকে স্কিল আপ হওয়ার সুযোগ রয়েছে এবং সেই জায়গাগুলো নিয়ে চর্চা করা দরকার? ডেফিনেটলি, ডেফিনেটলি। ইভেন আমি মনে করি একটা মানুষ অথবা একটা স্টুডেন্ট যখন ইউনিভার্সিটিতে থাকে তখন থেকেই তার ব্র্যান্ড বিল্ডিং করা সম্ভব। কারণ একটা স্টুডেন্টের সবচেয়ে বড় ব্র্যান্ড বিল্ডিং এর অ্যাসপেক্টটা হবে তার উপরে সবার আস্থাটা, তার উপরে সবার ভরসাটা। সেটা কিন্তু খুব সহজে করা সম্ভব। সে যদি বিভিন্ন অ্যাক্টিভিটিতে অংশগ্রহণ করে এবং নিজেকে প্রমাণ করে বারবার যে সে যেটা বলছে সেটা ডেলিভারি দিতে পারছে, এবং সে যে কাজটা করছে সেটা কোনো না কোনোভাবে ভ্যালু অ্যাড করছে টু দ্য প্রজেক্ট, টু দ্য ইভেন্ট, টু দ্য কম্পিটিশন, তখনই কিন্তু আস্থার একটা জায়গা তৈরি হয় টিচারদের, ফ্যাকাল্টিদের অথবা বিভিন্ন ব্র্যান্ডদের সামনে যখন তারা নিজেদেরকে উপস্থাপন করে। তো আমার মতে ডেফিনেটলি এটা স্টুডেন্ট লাইফ থেকে শুরু করা সম্ভব, এবং আমার মনে হয় এটা স্টুডেন্ট লাইফ থেকে শুরু করা উচিত। কারণ আমরা সবাই ইন্ডিভিজুয়াল, আমরা সবাই কিন্তু এক একটা ব্র্যান্ড। আপনার শুরুর দিকের গল্প শুনতে চাই, যখন ইস্টার্ন ব্যাংক লিমিটেডে আপনি যুক্ত হলেন এবং ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ শুরু করলেন। সেই সময়টা ডিজিটাল মার্কেটিংয়ের আসলে কেমন অবস্থা ছিল এবং আপনি কিভাবে সেখানে কোপ আপ করলেন? আমার শুরুটা আরও 10 বছরের আগের, 10.5 বছর আগের। তখন আসলে ডিজিটাল মার্কেটিং মানেই সবার কাছে ছিল যে হয়তো সোশ্যাল মিডিয়াতে পোস্ট করা আর প্রমোট করা। সেই সাথে হয়তো ইমেল মার্কেটিং ছিল, SMS মার্কেটিং ছিল। কিন্তু স্লোলি অ্যান্ড গ্র্যাজুয়ালি যখনই আমি দেখতে পেলাম যে আসলে
ডিজিটালে বড় একটা স্কোপ আছে, দের ইজ আ বিগ গ্যাপ অফ ইনফরমেশন। যেই ইনফরমেশনটা ফিজিক্যালি পেতে কষ্ট হয়, সেই ইনফরমেশনটা কিন্তু অনলাইনে অথবা সোশ্যালি পেতে খুব সহজলভ্য হয়। এই গ্যাপটাই আমি ইউটিলাইজ করেছি তখন থেকে। কিন্তু আমার সবচেয়ে বেশ বড় ডিফিকাল্টি ছিল, এটা যেহেতু তখনও নতুন ছিল, তাই আমার অর্গানাইজেশনে এটা স্ট্যাবলিশ করা যে দিস উইল অ্যাড ভ্যালিউ টু দ্য বিজনেস, এবং ডিজিটাল মার্কেটিংকে শুধুমাত্র ওই পোস্টিং এবং প্রমোশনে সীমাবদ্ধ না রেখে এটা যে স্ট্র্যাটেজি এবং এটার থেকে যে মেজারেবল ইনসাইটস পাওয়া যায় এবং এই ডেটাগুলো নিয়ে যে আসলে পড়াশোনা করে ইমপ্লিমেন্ট করা যায় বিভিন্ন স্ট্র্যাটেজি, সেগুলোই ছিল আমার আসলে মূল লক্ষ্য। এই যে ডেটার কথা বলছেন, ডেটা জেনারেটিং বা ডেটার যে মেজার করা, এখানে আসলে মেথডগুলো কি? আমরা ডিজিটালি তো আসলে ডেটা বিভিন্নভাবে মেজার করি। এখন আমরা সোশ্যাল মিডিয়া ডেটা মেজার করি একভাবে, সেটার সাথে ওয়েবসাইট কানেক্টেড থাকে, সেটার সাথে অ্যাপগুলো কানেক্টেড থাকে, সেগুলো মেজার করি আরেকভাবে। আবার ফর এক্সাম্পল, আপনি যে প্রত্যেকবার একটা এসএমএস পান বিভিন্ন ব্র্যান্ড থেকে, সেই এসএমএস থেকেও আমরা ডেটা পাই যে আমরা যদি একটা লিঙ্ক ইনক্লুড করে দিই এসএমএসে, আপনি সেটা ক্লিক করছেন কি করছেন না, এবং আপনি কি ক্লিক করছেন না কিনা এটা যেন আমরা আইডেন্টিফাই করতে পারি, আমরা যেন পার্সোনালাইজড মার্কেটিংয়ের দিকে আগাতে পারি। আমরা থার্ড পার্টি অনেকগুলো এআই টুল ইউজ করছি এখন, এবং আমরা গুগল অ্যানালিটিক্স, ফেসবুক পিক্সেল, এগুলো তো ডেফিনেটলি ইউজ করছি। এছাড়া থার্ড পার্টি কিছু টুল আছে যেগুলো আমরা ইউজ করি। আপনি এআই এর কথা বলছিলেন, অটোমেশনের কথা বলছিলেন। আপনার কি মনে হয় যে এই সময়ে এসে মানুষের যে মস্তিষ্কের ক্রিয়েটিভিটি, সেই জিনিসটা কম কাজে লাগছে এবং তাতে করে হাইজেনিক যে ক্রিয়েটিভিটি সেটা কম হচ্ছে? আসলে আমার কাছে এটা মনে হয় না। কারণ হচ্ছে, আগে আমরা মানে এআই আসার আগে আমরা যতগুলো টুল ব্যবহার করতাম, এখন কিন্তু সেই টুল বলেন অথবা সফটওয়্যার বলেন, সেগুলোর পরিমাণ বেড়েছে ইন টার্মস অফ কোয়ান্টিটি, অ্যান্ড সেগুলোর ব্যবহারও বেড়েছে। সো সবার কাছে যখন সেম টুলটা আছে, তখন কে বেশি এফেক্টিভ এটা কিন্তু ম্যাটার করবে যে কে ভালো প্রশ্ন করছে অথবা প্রম্পট লিখছে, কে ভালো আইডিয়াটা বেছে নিচ্ছে, কে একটা এআই জেনারেটেড আইডিয়ার সাথে ইমোশন অ্যাড করতে পারছে, সেন্টিমেন্ট অ্যাড করতে পারছে। কারণ মানুষ কিন্তু আর এআই জেনারেটেড আইডিয়া পছন্দ করে না। সেখানে আসলে মানুষের মগজটা লাগে। এক্স্যাক্টলি, সেন্টিমেন্টটা ডেফিনেটলি প্রয়োজন হয়। আপনার মতে আগামী 5 বছর আসলে ডিজিটাল মার্কেটিং এর সবচেয়ে বড় চ্যালেঞ্জ কোনটা আসবে? সবচেয়ে বড় চ্যালেঞ্জ হবে পার্সোনালাইজেশন, এবং একদম পার্সোনালাইজড টার্গেটেড মার্কেটিং। আমরা এখন যখন একটা এসএমএস শ্যুট করছে যে কোনো ব্র্যান্ড, হয়তো সবাইকে এসএমএসটা দিচ্ছে, হয়তো 1-2 লাখ কাস্টমারকে এসএমএসটা দিচ্ছে, হয়তো 1-2 লাখ কাস্টমারের এই জিনিসটা দরকার নাই। সো ফিউচারে দ্য এফেক্টিভনেস উইল বি সঠিক মেসেজটা সঠিক সময় সঠিক মানুষকে দেওয়া। এখানে চ্যালেঞ্জটা হচ্ছে, যেই ব্র্যান্ডগুলো ডেটা বোঝে না, ডেটা পড়ে না, আর স্ট্র্যাটেজিয়াইজ করে না, তারা ডেফিনেটলি পিছিয়ে পড়বে। কারণ তাদের কাছে এখনও ডিজিটাল মার্কেটিং মানে হচ্ছে পোস্ট করা এবং প্রমোট করা। সো আমি ঠিক এখানেই প্রশ্নটা করতাম যে সোশ্যাল মিডিয়া মার্কেটিং বলি, ডিজিটাল মার্কেটিং বলি, মানে ফলোয়ার, রিচ, এঙ্গেজমেন্ট, এই বিষয়গুলো বারবার ঘুরে ফিরে আসে। আসলে কি সেটাই বিজনেস ভ্যালু তৈরি করতে পারে কি না? আপনার অভিজ্ঞতা থেকে যদি বলেন, একদম ইস্টার্ন ব্যাংকের অভিজ্ঞতাটাই যদি আমি শুনতে চাই। আসলে এই তিনটে গুরুত্বপূর্ণ যেটা আপনি বললেন, কিন্তু তিনটা হচ্ছে ইন্ডিকেটর। আসলে আমাদের বিজনেসে, যে কোনো বিজনেসে ভ্যালু অ্যাড তখনই হবে যখন আমরা বুঝবো কাস্টমার সিদ্ধান্তের দিকে আগাচ্ছে একটা অ্যাড দেখে অথবা একটা কমিউনিকেশন দেখে। কাস্টমার হয়তো কনভার্ট করছে, হয়তো ওয়েবসাইট ভিজিট করছে, হয়তো লিড দিচ্ছে, হয়তো একটা পারচেজ করছে। সো আলটিমেটলি এই ইন্ডিকেটরগুলো ডেফিনেটলি ইম্পর্টেন্ট, এগুলো ইন্ডিকেট করে আমার ব্র্যান্ডের ভিজিবিলিটি কতটুকু, বাট আলটিমেট ইম্প্যাক্টটা ডিপেন্ড করে যে আমার অ্যাডটা দেখে, কমিউনিকেশনটা দেখে কাস্টমাররা সিদ্ধান্তের দিকে আগাচ্ছে নাকি, তার সিদ্ধান্ত পরিবর্তন করছে নাকি, তারা কনভার্ট হচ্ছে নাকি।
সেখানে আসলে মুনশিয়ানার কি থাকে, সেখানে যারা ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করছে তাদের কোন জায়গায় আসলে ফোকাসড হওয়া উচিত? ডিজিটাল মার্কেটিংয়ে আমার মনে হয় একটা কোর জায়গা যেটাতে সবার ফোকাস থাকা উচিত, সেটা হচ্ছে স্ট্র্যাটেজি। স্ট্র্যাটেজি যদি না থাকে, তখন আপনি কন্টেন্ট মার্কেটিং করেন অথবা পারফরমেন্স মার্কেটিং করেন অথবা এরপরে ডেটা নিয়ে অ্যানালিসিসও করেন, খুব বেশি একটা বেনিফিটেড হবে না ইন দ্য লং রান। যখন একটা স্ট্র্যাটেজি থাকবে ক্লিয়ার কাট, লং রান অ্যান্ড শর্ট রানের জন্য আপনি যদি স্ট্র্যাটেজি ধরেই আগান, তখন ডেফিনেটলি আপনার অ্যাড আপনাকে রিটার্ন দিবেই, আপনার অ্যাড আপনার অর্গানাইজেশনে ভ্যালু অ্যাড করবেই। ইটস আ ডেফিনেট। তাহলে হুইচ ইজ ফার্স্ট, মানে কন্টেন্ট অর ডেটা অর আসলে এঙ্গেজমেন্ট? মানে ঠিক বিশেষ করে যারা তরুণ উদ্যোক্তা এখন, সেই উদ্যোক্তাদের মধ্যে কিন্তু ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করার প্রবণতা অনেক বেশি এবং তাদের প্রয়োজনীয়তাও বেশি। তাদের প্রতি আপনার পরামর্শ কী হবে? আমি আগে প্রথমে বলতে চাই, কন্টেন্ট কিন্তু আপনি যখনই পোস্ট করছে, কোনো ব্র্যান্ড পোস্ট করছে, কোনো উদ্যোক্তা পোস্ট করছে, সেটা একটা বিশ্বাস তৈরি করছে, একটা ট্রাস্ট তৈরি করছে। যখনই আমরা পারফরমেন্স মার্কেটিংয়ের দিকে যাব, তখন কিন্তু এটা আমরা স্কেল আপ করতে পারছি, এই বিশ্বাসটা স্কেল আপ করতে পারছি। যখন আমরা ডেটাগুলো দেখছি, তখন আমরা সিদ্ধান্ত নিতে পারছি যে কোন পার্সপেক্টিভে আগালে ভালো হবে। তবে মূলে, সব কিছুর মূলে যদি স্ট্র্যাটেজি না থাকে, আলটিমেটলি কোনোটারই বেনিফিট আমরা ফুললি নিতে পারবো না। সেই স্ট্র্যাটেজিটাও তো আসলে ব্র্যান্ড টু ব্র্যান্ড আলাদা অবস্থান থেকে যাবে। যেমন আপনি যখন শুরু করেছিলেন, সেই 10 বছর আগের কথাই যদি বলি, তখন ব্যাংক সেক্টরে হয়তো এতটা ডিজিটাল মার্কেটিং ফ্লারিশ করে নাই। এখন চ্যালেঞ্জটা অনেক বেড়েছে, প্রতিযোগিতাও বেড়েছে। এই সময়ে এসে আসলে কোন কোন জায়গায় আপনাকে ফোকাস করতে হয়? এখন যেমন আমার ডেফিনেট গোলটা হচ্ছে, আমরা তো একটা এআই এর ডিসরাপশনের থ্রুতে যাচ্ছি। ডিসরাপশন বলছি কারণ এআই আসলে আমাদের লাইফস্টাইলটাও চেঞ্জ করে ফেলছে, পরিবর্তন করে ফেলছে। সো আমার কাছে এখন সবচেয়ে গুরুত্বপূর্ণ হচ্ছে, যেটা বলছিলাম, যে পার্সোনালাইজেশন। আমি একটা কাস্টমারকে তখনই মেসেজ দিতে চাই যখন এই কাস্টমারটার এই প্রোডাক্টটার প্রয়োজন আছে এবং উনি রাইট পারসন টু অ্যাভেল দিস প্রোডাক্ট। আমি সেই কাস্টমারকে মেসেজ দিতে চাই না যে হয়তো এই প্রোডাক্টটা এখন অ্যাভেল করতে চাচ্ছেন না, অথবা সে হয়তো এই প্রোডাক্টটার জন্য এলিজিবল না। সো আমার কাছে এখন মূলে এআই বেসড পার্সোনালাইজড টার্গেটিং। এই শক্ত কাজটাকে একটু সহজ করতে চাই। সহজ করার জন্য আমাকে একটা বিরতি নিয়ে আসি, তারপরে কঠিন কথাকে সহজ করে হয়তো বলতে পারবো। প্রিয় দর্শক, নিচ্ছি ছোট্ট একটা বিরতি, সাথেই থাকুন। আপনারা দেখছেন গ্রিন টিভি। আমরা কথা বলছি দ্য ব্র্যান্ড মেকার অনুষ্ঠানে। আমার সাথে আজকের অতিথি সৈয়দ আহসানুর করিম অন্তর, হেড অফ ডিজিটাল মার্কেটিং, ইস্টার্ন ব্যাংক। আমরা কথা বলছিলাম কঠিন কথা, একটু সহজ করে বলতে চাই যে একজন সফল ব্র্যান্ডে পরিণত হতে আপনি মানুষের কথা বলেছেন, ব্র্যান্ডের কথা বলেছেন, ডিজিটাল মার্কেটিংয়ের কথা বলেছেন। একটু আসতে চাই যে ক্যারিয়ারের লক্ষ্যটা কী ছিল আপনার, আর কোথায় এসে পৌঁছেছেন? ক্যারিয়ারের লক্ষ্যটা ছিল, আমি যে কাজটাই করি সেটা আমার নিজের স্টার্ট আপ হোক অথবা একটা অর্গানাইজেশনে জব হোক, আমি যেন সেই জায়গাটা থেকে, আমার নিজের জায়গাটা থেকে ভ্যালু অ্যাড করতে পারি। সো আমার মূল লক্ষ্যটা ছিল আসলে, আমি যখন শুরু করেছি তখন আমার মূল লক্ষ্যটা ছিল যে মার্কেটিং দিয়ে আসলে যে প্রপার চ্যানেলে গেলে বিজনেস রেভিনিউ জেনারেট করা যায়, সেই দিকে আগানো। কারণ আমি যখন শুরু করেছিলাম তখন আসলে সবাই মার্কেটিং অথবা ডিজিটাল মানেই বুঝতো ওয়ান ওয়ে কমিউনিকেশন, যে আসলে আমরা একটা মার্কেটিং কমিউনিকেশন করছি, বাট এটার রেজাল্টটা কী এটা কিন্তু আমরা বুঝতাম না। সো আমি সবসময় চেষ্টা করেছি যে মার্কেটিং এবং বিজনেসের মধ্যকার যে গ্যাপটা, যে রেজাল্ট, বিজনেস রেজাল্ট এবং মার্কেটিংয়ের মধ্যে যে গ্যাপটা, সেটাকে মিনিমাইজ করে নিয়ে আসা, যেন আমরা একটা মার্কেটিং কমিউনিকেশন করলে সেটার রেজাল্ট দিয়ে বুঝতে পারি আসলে কমিউনিকেশনটা এফেক্টিভ হয়েছে কি হয়নি বিজনেস পার্সপেক্টিভে। সেখানে কতটা সফল দাবি করেন নিজেকে? আমার কাছে মনে হয় আমি অনেকটুকু সফল হয়েছি, কিন্তু সফলতা অনেক বাকি আছে এখনো।
তার সাথে প্রশ্ন আরেকটা থেকে যে সফলতা বা সাফল্য মানে আসলে কি আপনার কাছে? আমার কাছে সাফল্য মানে এগেন একটা অর্গানাইজেশনে যখন আমি আছি আমি যেন আমার প্রপার ডেলিভারিটা দিতে পারি, সেই সাথে আমি যেন আমার পরিবারকেও সময় দিতে পারি এবং আমার মানসিক শান্তিটাও ধরে রাখতে পারি। সেক্ষেত্রে আপনি নিজেকে যদি চিন্তা করেন যে আপনার একটা ব্র্যান্ড ভ্যালু তৈরি হচ্ছে, আপনি একটা ব্র্যান্ড, সেখানে আসলে ক্যারিয়ারের সাথে আসলে কম্প্রোমাইজ করতে হয় কি না, বা ক্যারিয়ারকে ব্র্যান্ড ভ্যালুটা ক্যারিয়ারকে পেনিট্রেট করে কিনা? ব্র্যান্ড ভ্যালু আর ক্যারিয়ার আসলে ডেফিনেটলি আমি ইন্ডিভিজুয়ালি যদি একটা ব্র্যান্ড হয়ে থাকি এটা তো আমার ক্যারিয়ারকে ডেফিনেটলি ইম্প্যাক্ট করবে এবং আমি যেই খানে কর্মরত আছি ডেফিনেটলি ইটস আ ভেরি বিগ ব্র্যান্ড, ওয়ান অফ দ্য বেস্ট ব্র্যান্ডস ইন দ্য কান্ট্রি। সো ডেফিনেটলি এটা আমার ক্যারিয়ারকে প্রগ্রেস করতে অনেক 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 হেল্প করেছে, ডেফিনেটলি অনেক হেল্প করেছে। কতটা প্যাশন প্রয়োজন হয় ডিজিটাল মার্কেটিং নিয়ে কাজ করতে? আসলে আমি একটু অন্যভাবে দেখি জিনিসটাকে। যখন একটা স্কিল পছন্দের জায়গায় চলে আসে সেটা আসলে প্যাশন হয়ে যায়। সো আমার আসলে যেই স্কিলটা শেখার আগ্রহ ছিল সেটাই কনভার্টেড ইনটু প্যাশন অ্যান্ড ইট কনভার্টেড টু মাই জব। সো আসলে আমার এই জবটার নেচারটাই আসলে আমার প্যাশন। আচ্ছা, বাট আজকের দিনে কোন স্কিলগুলো আসলে ব্র্যান্ড ভ্যালু তৈরি করতে হেল্প করে? প্রথমত কমিউনিকেশন এবং স্টোরি টেলিং, ইটস আ মাস্ট। আপনি যেই ফিল্ডেই থাকেন কমিউনিকেশন এবং স্টোরি টেলিং লাগবেই। ডেটা বোঝার ক্ষমতা, দ্যাট ইজ ভেরি ক্রুশাল। ডেটা বুঝতে হবে যে ফিল্ডেই থাকেন না কেন। ক্রিয়েটিভ থিঙ্কিং, ক্রিটিক্যাল থিঙ্কিং, এগুলোরও দরকার আছে এবং সেই সাথে ডিপেন্ডেবিলিটি, মানুষ যেন ডিপেন্ড করতে পারে আপনার উপরে। তবে পরিশেষে যদি বলতে চাই যে যে মানুষটা একটা কঠিন কাজকে সহজভাবে ক্ল্যারিটি দিয়ে বোঝাতে পারে ডেফিনেটলি সে স্কিলটা অর্জন করতে পারে। সেক্ষেত্রে আসলে থিওরি নলেজ কতটা হেল্পফুল আর প্র্যাকটিক্যাল যে এক্সপিরিয়েন্স সেটা কতটা হেল্পফুল? থিওরি নলেজটা হচ্ছে ফাউন্ডেশন আর প্র্যাকটিক্যালটা হচ্ছে ইমপ্লিমেন্টেশন। সো থিওরি না থাকলে কিন্তু আসলে কেউ প্র্যাকটিক্যালিটিতে খুব বেশি একটা এগিয়ে যেতে পারবে না। আবার যদি কেউ প্র্যাকটিক্যালিটি নিয়ে শুধু চিন্তা করে থিওরিতে না ইম্প্যাক্ট ফেলে অথবা থিওরিতে না ফোকাস করে তাহলে কিন্তু সে কাগজে আটকে যাবে। সো ডেফিনেটলি দুইটারই দরকার আছে। কিন্তু যখন আপনি তো নিউ কামারদেরকে রিক্রুট করেন, নিউ কামার যখন রিক্রুট করেন তখন আসলে কোন গুণটা তাদের মধ্যে খুঁজে ফিরে দেখতে চান যে আচ্ছা ওনার মধ্যে এটা আছে, সো ওনাকে পিক করা যায়, সেটা কি? আসলে স্কিল তো অনেক ধরনের আছে। অনেক স্কিল হয়তো আমার এই স্পেসিফিক রোলটা আমার এই টিমটায় দরকার হয়। তবে দেয়ার আর আ ফিউ স্কিলস যেগুলা আমি পার্সোনালি দেখি। একটা হচ্ছে ডেডিকেশন। ডেডিকেশন আমার কাছে মনে হয় ওয়ান অফ দ্য মোস্ট ইম্পর্ট্যান্ট স্কিলস ফর সামওয়ান, সেটা সে যেই কাজই করুক না কেন। আর ফার্স্ট অ্যান্ড ফরমোস্ট ডেডিকেশন। সেকেন্ড হচ্ছে ইগারনেস টু লার্ন। কাজ করতে গেলে ভুল হবেই, বাট ভুল থেকে শিখে উঠে আসার যে চেষ্টাটা, যে প্যাশনটা, সেটা থাকতে হবে। এবং তৃতীয়ত ট্রাস্টওয়ার্দিনেস। আমি যেন তার উপরে ভরসা করতে পারি, তাকে বিশ্বাস করতে পারি। এই তিনটা আমার মূল স্কিলের বাউন্ডারিতে আসে যখন আমি এই প্রজন্মের মধ্যে বিশেষ করে একদম নিউ কামার যারা, তাদের মধ্যে এই জায়গাটা কতটা দেখতে পান? কারণ একটা কথা বলা হয় যে এই সময়ের যে জেনারেশন তাদের মধ্যে অস্থিরতা অনেক বেশি, শর্ট টার্ম থিঙ্কিং অনেক বেশি, সেটা আপনি খুঁজে দেখেন কিনা? আসলে আমি যদি ব্র্যান্ড বিল্ডিংয়ের পার্সপেক্টিভ থেকে বলি, ব্র্যান্ড বিল্ডিংয়ে দের ইজ নো শর্টকাট টু বিল্ডিং আ ব্র্যান্ড। এটা কিন্তু ধারাবাহিকতার একটা খেলা। সো ইউ হ্যাভ টু বি ভেরি কনসিস্টেন্ট ওয়েন ইউ আর বিল্ডিং আ ব্র্যান্ড। সো সেই পার্সপেক্টিভ থেকে যখন আমি রিক্রুট করি, আমি চেষ্টা করি এমন কাউকে রিক্রুট করতে হু হ্যাজ আ ক্লিয়ার ভিশন
অ্যাট দ্য সেম টাইম, যে সে কোন দিকটায় আগাতে চায় এবং কি করতে চায় তার জীবন নিয়ে। ক্ল্যারিটি না থাকলে কিন্তু আপনি যেটা বললেন, অস্থিরতা দেখা যাবে। সেক্ষেত্রে নতুন প্রজন্মের জন্য আপনার পরামর্শ কী হবে? নতুন প্রজন্মের জন্য আমার পরামর্শ হচ্ছে স্কিলফুল হওয়া এবং ট্রাস্টওয়ার্দি হওয়া। সেই সাথে কোনো একটা স্পেসিফিক স্কিল সেটে খুব গভীর জ্ঞান রাখা, সেই সাথে সেটা কমিউনিকেট করা, এবং অ্যাট দ্য সেম টাইম নিজেকে প্রমাণ করতে হবে। যেখানেই সুযোগ পাওয়া যায়, যে কাজের মাধ্যমেই হোক, নিজের যে স্কিলটা আমি শিখেছি সেটা আমাকে বারবার প্রমাণ করতে হবে, সেটা বারবার চর্চা করতে হবে। সেক্ষেত্রে ব্যাংকের মতো একটি গুরুত্বপূর্ণ সেক্টরে যদি ডিজিটাল মার্কেটিং নিয়ে কেউ কাজ করতে চায়, আসলে যে কোনো সাবজেক্ট থেকে এসে কি কাজ করা সম্ভব? মানে তাদের জন্য গাইডলাইন কী হবে, বা তাদেরকে কোন কোন স্কিল সেট করে বা নিজেদেরকে তৈরি হয়ে আসতে হবে? প্রথমত তো ব্যাংকিং রিকোয়ার্স আ সার্টিন বিজনেস নলেজ, যদি আমরা বিজনেসের পার্সপেক্টিভ থেকে বলি। আর যদি ডিজিটাল মার্কেটিংয়ের পার্সপেক্টিভ থেকে বলি, ডেফিনেটলি এখন তো আসলে আমরা অনেকগুলো বছর পেরিয়ে এসেছি যখন ডিজিটাল মার্কেটিংয়ের বুমটা ছিল। তো এখন আসলে অনেকগুলো স্কিল আর আ বেসিক, যেগুলো থাকতেই হবে, যে ইনফরমেশনগুলো থাকতেই হবে কেউ যদি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে আসতে চায়। সো কেউ যদি ডিজিটাল মার্কেটিংয়ে কাজ করতে চায়, ডেফিনেটলি তার একটা ফাউন্ডেশন থাকতেই হবে, যে হাউ ডিজিটাল ওয়ার্কস, কীভাবে ডিজিটাল মার্কেটিংটা কাজ করে এবং আমরা কিভাবে মানুষের জীবনে ভ্যালু অ্যাড করি। কিন্তু সেই জায়গাটা করার জন্য মানে কোথা থেকে সেই ফাউন্ডেশনটা তৈরি করবে, সেরকম কোনো গাইডলাইন কি আপনি দিতে চান? এটা সে তার পছন্দ অনুযায়ী বিভিন্ন জায়গা থেকে সে এই স্কিলটা গ্রো করতে পারে। যেটা বলছিলাম, সে যদি ডিজিটাল মার্কেটিংয়ে ইন্টারেস্টেড থাকে, তাহলে কিন্তু সে ইউনিভার্সিটি লাইফ থেকে বিভিন্ন কম্পিটিশনে পার্টিসিপেট করতে পারে, বিভিন্ন ভলেন্টারি ওয়ার্ক করতে পারে, যেগুলো ইজ অ্যাসোসিয়েটেড টু ডিজিটাল মার্কেটিং। সে যখন থিওরিটিক্যাল পড়াশোনা করবে, সেই সাথে যখন তার প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স হবে, যেটা বলছিলেন একটু আগে, তখন কিন্তু তার লার্নিংটা পুরোপুরি হবে। আসলে এখন কিন্তু আমরা ওই সার্টিফিকেটস দেখে রিক্রুট করি না, অথবা সার্টিফিকেটসের চেয়েও এই স্কিল এর ক্ষেত্রে সার্টিফিকেটের চেয়েও বেশি ইম্পর্ট্যান্ট হচ্ছে প্রমাণযোগ্য স্কিল। কেউ যদি প্রমাণ করতে পারে তার স্কিলটা, ডেফিনেটলি ওই মানুষটা প্রাধান্য পাবে। সেক্ষেত্রে আপনার কি মনে হয় না যে আমাদের দেশে ইন্ডাস্ট্রি একাডেমি কোলাবোরেশনের জায়গাটায় একটু ঘাটতি রয়েছে, যাতে তরুণরা উঠে আসার সুযোগ পেত, কোলাবোরেশনটা যদি ভালো হতো? ডেফিনেটলি অনেক স্কোপ আছে কাজ করা, ডেফিনেটলি অনেক কাজ হয়েছে, বাট অনেক কাজ করার স্কোপ এখনও রয়ে গেছে। অনেক কোলাবোরেশন হতে পারে, অনেক কোলাবোরেশন আমরা করছি। যেমন কিছু মাস আগেই আমরা একটা ডিজিটাল মার্কেটিংয়ের কেস কম্পিটিশন করেছিলাম, চিটাগংয়ে বেস যত ইউনিভার্সিটি আছে সবগুলোকে একত্র করে, এবং সেটা কয়েকটা রাউন্ডে হয়েছিল। চিটাগং ইন্ডিপেন্ডেন্ট ইউনিভার্সিটির সাথে কোলাবোরেট করে আমরা করেছিলাম। তো সেখানে স্টুডেন্টরা একটা সুযোগ পেয়েছিল তাদের যে থিওরিটিক্যাল নলেজ সেটা প্র্যাকটিক্যালি কাজে লাগানো। তো আমার মনে হয় এই ধরনের কম্পিটিশন যদি আরও করা যায়, কোলাবোরেশন আরও করা যায়, ডেফিনেটলি এটা স্টুডেন্টদেরকে বেনিফিট করবে। প্রায় শেষের দিকে আমরা একটা প্রশ্ন আমি সবসময় করার চেষ্টা করে থাকি, যে দেশ বাংলাদেশ, এটার একটা ব্র্যান্ড ভ্যালু আছে, এবং আপনার আমার কাজের জায়গা থেকেও আসলে এই দেশটার একটা ব্র্যান্ড ভ্যালু সারা বিশ্বের মাঝে দাঁড়াতে পারে। বাংলাদেশকে আপনি কোথায় দেখতে চান? আমি যদি বিশ্বাস রেখে বলি, আমি বাংলাদেশকে প্রথম সারির একটা দেশে দেখতে চাই। বিকজ আমাদের কাছে ট্যালেন্টটা আছে, আমাদের কাছে সেই হিউম্যান রিসোর্স আছে, সেই মানুষগুলো আছে আমাদেরকে ওই প্রথম সারির কাতারে নিয়ে যাওয়ার জন্য। সো আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি যে বাংলাদেশ ডেফিনেটলি ক্যান বি আ ফার্স্ট ওয়ার্ল্ড কান্ট্রি। সেক্ষেত্রে অ্যাজ এ সিটিজেন আপনি আসলে এই দেশের ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করার জন্য ঠিক কোন জায়গা থেকে, কোন থিঙ্কিং থেকে কাজ করতে পারি? আপনার কোনো থিঙ্কিং আছে কিনা এই ব্যাপারে? প্রফেশনালের চেয়ে আমি একটু পার্সোনাল দৃষ্টিভঙ্গি থেকে বলতে চাই। আমরা যদি সবাই নিজের দায়িত্ববোধটা নিয়ে সবসময় কাজ করি, সেটা হোক প্রফেশনাল জায়গায়, হোক পার্সোনাল জায়গায়, হোক আমরা যে কোনো অ্যাক্টিভিটি করছি, রাস্তায় চলছি, পাবলিক ট্রান্সপোর্ট ইউজ করছি, আমরা যদি সবাই দায়িত্ববোধটা থেকে সব কাজ করি, আমার মনে হয় দিস উইল বি ওয়ান অফ দ্য বেস্ট কান্ট্রিজ টু লিভ ইন। শেষ কথা,
একজন ব্র্যান্ডের মানুষ হিসেবে, একজন ডিজিটাল মার্কেটিংয়ের মানুষ হিসেবে আপনি যারা কাজ করছেন আপনারা তাদের উদ্দেশ্যে কি বলতে চান? ডিজিটাল ওয়ার্ল্ডে যারা আছে তাদের উদ্দেশ্যে আমার একটাই রিকোয়েস্ট, আপনারা কন্টেন্ট, যারাই আছেন তারা কন্টেন্ট ক্রিয়েট করুক, অ্যাড দিক অথবা ডেটা নিয়ে পড়াশোনা করুক। দে হ্যাভ টু হ্যাভ আ ক্লিয়ার স্ট্র্যাটেজি, যে তারা কোন স্ট্র্যাটেজিতে আগিয়ে কোন গোলটা অ্যাচিভ করতে চায়, তাদের অবজেক্টিভগুলো কী। দিস হ্যাজ টু বি ক্লিয়ারলি ডিফাইন্ড, নো ম্যাটার তারা কোন সেগমেন্টে আছে, কত ছোট অথবা কত বড় পরিসরে কাজ করছে। দিস ইজ সামথিং আই থিঙ্ক এভরিওয়ান শুড হ্যাভ। থ্যাংকস সৈয়দ আহসানুল করিম অন্তর, অনেকটা সময় আপনার নিয়ে নিলাম, নিশ্চয়ই আবারও দেখা হবে এই প্রত্যাশা রাখতেই পারি। ইনশাল্লাহ ইনশাল্লাহ, অনেক ধন্যবাদ আমাকে আমন্ত্রণ করার জন্য। ধন্যবাদ। প্রিয় দর্শক, এই ছিল আমাদের আজকের অতিথির সাথে দ্য ব্র্যান্ড মেকারের আলোচনা। নিশ্চয়ই নতুন অতিথিকে সাথে নিয়ে আবারও দেখা হচ্ছে, আপনারা আমাদের সাথেই আছেন সেই প্রত্যাশা রাখতেই পারি।